সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সারোয়ার হোসেন তোমাদেরকে স্বাগত জানাই। আজকে জীববিজ্ঞানের 12তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। জীবের বংশগতি ও বিবর্তন। বংশগতি বলতে আমরা কি বুঝি? পিতামাতার বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে তার সন্তান সন্ততিতে অর্থাৎ পরবর্তী প্রজন্মতে যে যায় সেটাই হচ্ছে আমার জীবের বংশগতি। তোমরা জেনে থাকবে জীবজগতে সবচেয়ে জৈব রাসায়নিক অণু হচ্ছে ডিএনএ। এই ডিএনএ কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের মধ্যে এই ডিএনএটি থাকে এবং এই ডিএনএর ভেতরে থাকে জিন, যার সাহায্যে পিতামাতার বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে স্থানান্তরিত হয়, অবিকলভাবে স্থানান্তরিত হয়। অবিকলভাবে স্থানান্তরিত হয় এজন্য প্রকৃতির যে জীব রয়েছে তারা নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ আম গাছ থেকে আম গাছই হয়, জাম গাছ থেকে সবসময় জাম গাছই হয় এবং মানুষ থেকে অবিকল মানুষ সৃষ্টি হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই যে বংশগতির প্রধান যে উপাদান সেই উপাদানটা কি? বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তোমরা জেনে থাকবে ক্রোমোজোম বংশগতির প্রধান উপাদান। এই ক্রোমোজোম আবিষ্কার করেন সর্বপ্রথম বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1875 সালে তিনি এই ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেন। এই ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে। আমরা জানি কোষের নিউক্লিয়াস, এটি কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম এবং এই ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ। এই ডিএনএ প্রতিটি অংশই হচ্ছে জিন, যার সাহায্যে বংশগতির বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে অবিকলভাবে স্থানান্তরিত হয়ে থাকে। ক্রোমোজোম সাধারণত দৈর্ঘ্যে 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে এবং প্রস্থে 0.2 থেকে 2.0 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। এখন কথা হচ্ছে মাইক্রনটা কি? মাইক্রন হচ্ছে একটা একক, পরিমাপের একক। 1 মিলিমিটারকে 1000 ভাগ করে তার 1 ভাগ হচ্ছে 1 মাইক্রন, অর্থাৎ 1 মিলিমিটারের 1000 ভাগে 1 ভাগ হচ্ছে 1 মাইক্রন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে এই ক্রোমোজোমের সাহায্যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়, আর এই জন্য এই ক্রোমোজোমকে বলা হয়ে থাকে বংশগতির ভৌত ভিত্তি। এখন যেটা বলবো সেটা হচ্ছে ডিএনএ। এখন ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রতিটি শব্দের আদ্যাক্ষর নিয়ে
ডিএনএ শব্দটি গঠিত। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। এখন ডিএনএটা কি? ক্রোমোজোমের প্রধান বিষয়বস্তু হচ্ছে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমের ভেতরে থাকবে ডিএনএ। ডিএনএ গঠন নিয়ে আজকে আলোচনা করব। ডিএনএ গঠনটা কেমন হবে, খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিএনএ গঠনটা অবশ্যই জানতে পারবো। ডিএনএ একটি দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের সর্পিল গঠন। সর্পিল গঠন। দ্বিসূত্র, দ্বি শব্দের অর্থ কি? দুই। সূত্রক মানে হচ্ছে সুতা, অর্থাৎ দুইটা সুতার সমন্বয়ে এই পলিনিউক্লিওটাইডের যে সর্পিল গঠন সেটা হচ্ছে আমার ডিএনএ। এখন নিউক্লিওটাইড, তার আগে লেখা আছে পলি। পলি শব্দের অর্থ আমরা জানি বেশি বা প্রচুর, অর্থাৎ এখানে অনেকগুলো নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে একটা ডিএনএ অণু গঠন করবে, পলিনিউক্লিওটাইড। এখন কথা হচ্ছে যে নিউক্লিওটাইড এই জিনিসটা কি? নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা অর্থাৎ সুগার, একটি নাইট্রোজেন যুক্ত ক্ষার এবং একটি ফসফেট যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড গঠন করে। এখন কথা হচ্ছে যে এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং একটি নাইট্রোজেন যুক্ত ক্ষার, এই দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে যখন একটি অজৈব ফসফেট যুক্ত হবে তখন আমরা সেটাকে বলবো নিউক্লিওটাইড। এখন যেটা কথা হচ্ছে যে নাইট্রোজেন যুক্ত ক্ষার বা নাইট্রোজেন যুক্ত বেস, যেটা নাইট্রোজেন যুক্ত বেস, এই নাইট্রোজেন যুক্ত বেসগুলা 4 ধরনের হয়ে থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এই হচ্ছে আমার 4 ধরনের নাইট্রোজেন বেস। অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুইটাকে একত্রে বলা হয় পিউরিন। পিউরিন এবং সাইটোসিন এবং থাইমিনকে একত্রে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন। কারণ অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুইটা নাইট্রোজেন বেসের যে গঠন রয়েছে সেখানে 2টি করে রিং আছে। 2টি করে রিং আছে, অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিনের গঠনের মধ্যে 2টি করে রিং আছে। এবং সাইটোসিন এবং থাইমিন এদের গঠনের মধ্যে 1টি করে রিং রয়েছে। এই জন্য এদেরকে বলা হয় পাইরিমিডিন এবং এদেরকে বলা হয় পিউরিন। এখন আরেকটি কথা হচ্ছে যে পিউরিন এবং পাইরিমিডিন যখন নিউক্লিওটাইডগুলো একটা সূত্রকের সাথে অপর একটি সূত্রকের সাথে যুক্ত হবে তখন অবশ্যই একটি পিউরিন অন্যটি পাইরিমিডিনের সাথে যুক্ত হবে। যেমন এখানে আমি আছে অ্যাডেনিন, এটা হচ্ছে একটা পিউরিন, এবং থাইমিন, এটা হচ্ছে একটা পাইরিমিডিন। তাহলে অ্যাডেনিনের সাথে যুক্ত হবে থাইমিন, এবং অ্যাডেনিন এবং থাইমিন এরা সর্বদাই 2টি হাইড্রোজেনের বন্ধন দ্বারা যুক্ত হবে। কয়টি বন্ধন? 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। অপরপক্ষে যদি আমি দেখি এখানে রয়েছে আমার গুয়ানিন। গুয়ানিন হচ্ছে সাধারণত একটা পিউরিন, অর্থাৎ গুয়ানিন, এবং তার সাথে আরেকটি পাইরিমিডিন যুক্ত হবে কে? সাইটোসিন। এবং গুয়ানিন এবং সাইটোসিন এরা সর্বদা হাইড্রোজেনের 3টি বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হবে। এবার আমরা ডিএনএ গঠনটা একে একটু ভালোভাবে বুঝি। দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড যেহেতু 2টি সূত্রক থাকবে,
দুইটি সূত্রক যদি আমি এঁকে দেখাই, এই একটি সূত্রক এই আরেকটি সূত্রক এর সাথে যুক্ত হবে। এটা যদি 1 নম্বর সূত্রক হয় এটা অবশ্যই 2 নম্বর সূত্রক, এবং আমরা জানি ডিএনএ গঠনে সাধারণত দুইটা সূত্র থাকে। এখন এই যে ডিএনএ সূত্র এটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইডের সংযুক্তির গঠন। এখন পলিনিউক্লিওটাইড এটা আমরা এখন একটু দেখব। আমরা আগে দেখলাম যে পলিনিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয়। 5 কার্বন যুক্ত শর্করা বা পেন্টোজ সুগার, আমরা সংক্ষেপে এস লিখলাম, এর সাথে যুক্ত হবে একটা নাইট্রোজেন যুক্ত ক্ষার যেমন দিলাম অ্যাডেনিন। এই দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডের সাথে যখন একটি ফসফেট যুক্ত হবে তখন সেটি হয়ে যাবে কি নিউক্লিওটাইড। তাহলে এটা হচ্ছে আমার একটা নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইডের সাথে আরেকটি নিউক্লিওটাইড যুক্ত হবে। যুক্ত যদি হয়, এখানে দিলাম আমি ফসফেট 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার, এবং এই 5 কার্বন যুক্ত শর্করার সাথে এখানে একটি নাইট্রোজেন যুক্ত ক্ষার হবে। আমি এখানে দিলাম গুয়ানিন। এই একটি নিউক্লিওটাইড। এখানে আমি যদি আরেকটি নিউক্লিওটাইড আঁকি, এই দিলাম ফসফেট 5 কার্বন যুক্ত শর্করা, এবং তার সাথে আমি আরেকটি নাইট্রোজেন যুক্ত বেস দিলাম সাইটোসিন। এবার আমি আরেকটি পলিনিউক্লিওটাইড আঁকবো, সেটা হচ্ছে ফসফেট 5 কার্বন যুক্ত শর্করা, এবং তার সাথে দিলাম আমি নাইট্রোজেন বেস হিসেবে থাইমিনকে। 5 কার্বন যুক্ত শর্করা, তার সাথে দিলাম আমি নাইট্রোজেন বেস। এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডের সাথে যখন আমরা একটি ফসফেট যুক্ত করব তখন সেটি হবে নিউক্লিওটাইড। তাহলে এ একটি নিউক্লিওটাইড, এ একটি নিউক্লিওটাইড, এ একটি নিউক্লিওটাইড, এ একটি নিউক্লিওটাইড। এখানে অসংখ্য নিউক্লিওটাইড রয়েছে, এজন্য এটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। এখন কথা হচ্ছে যে এখানে কয়টি নাইট্রোজেন যুক্ত বেস রয়েছে? একটি, এবং 5 কার্বন যুক্ত শর্করা, এবং রয়েছে কি ফসফেট। এই নিউক্লিওটাইডকে আমরা সংক্ষেপে বলতে পারি DAMP, ডিঅক্সি অ্যাডেনোসিন মোনোফসফেট, ডিঅক্সি অ্যাডেনোসিন মোনোফসফেট। ঠিক তেমনই ভাবে এই যে নিউক্লিওটাইড এটাকে আমরা বলতে পারি DGMP, ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট। ঠিকভাবে এটাকে আমরা বলতে পারি DCMP, ডিঅক্সি সাইটিডিন মোনোফসফেট। এটাকে আমরা বলতে পারি DTMP বা ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট। এখন কথা হচ্ছে যে এই যে পলিনিউক্লিওটাইড, এই পলিনিউক্লিওটাইড এটা হচ্ছে একদিকে, অর্থাৎ একদিকে পলিনিউক্লিওটাইড হয়েছে, কিন্তু থাকবে কয়টা সূত্র আমার? 2টা। তাহলে অবশ্যই এখানে কি থাকবে? আরেকটি সূত্র দিতে হবে। এখন কথা হচ্ছে যে ডিএনএ যে নিউক্লিওটাইডগুলো রয়েছে এরা পরস্পর সমান্তরাল তবে বিপরীতভাবে অবস্থান করে। প্যারালেল যেটাকে বলা হয়, প্যারালেল ভাবে অবস্থান করে, অর্থাৎ তারা বিপরীতভাবে অবস্থান করে। তাহলে একটা নিউক্লিওটাইড যদি এই দিক থেকে এই দিকে বৃদ্ধি পায়, বাড়তে থাকে, তাহলে তার আরেকটা নিউক্লিওটাইড অবশ্যই এই দিক থেকে এই দিকে বৃদ্ধি পাবে। এখন আমরা যেটা করব, তাহলে যেহেতু বিপরীতভাবে অবস্থান করে সেহেতু এখানে আমি দিব একটি ফসফেট, তার সাথে দিব নাইট্রোজেন যুক্ত সুগার, এবং তার সাথে দিব আমি একটা নাইট্রোজেন যুক্ত ক্ষার। যেহেতু এখানে আমি নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে দিয়েছি থাইমিনকে, অর্থাৎ তার সাথে তাহলে যাবে কি একটা পিউরিন, অর্থাৎ থাইমিনের সাথে
যাবে সবসময় অ্যাডেনিন, এরা সবসময় হাইড্রোজেনের দুইটা বন্ধন দ্বারা যুক্ত হবে। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। আমরা যদি আরেকটা নিউক্লিওটাইড রাখি, এখানে দিলাম ফসফেট, এখানে দিলাম 5 কার্বন যুক্ত শর্করা এবং এখানে দিলাম একটি নাইট্রোজেন যুক্ত বেস। এখানে যেহেতু আমি দিয়েছি সাইটোসিন, সেহেতু এখানে হবে কি আমার গুয়ানিন, এবং সাইটোসিন এবং গুয়ানিন এর সর্বদাই 3টি হাইড্রোজেনের বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আমি যদি আরেকটি নিউক্লিওটাইড রাখি, এখানে দিলাম ফসফেট, এখানে দিলাম 5 কার্বন যুক্ত সুগার, আর এখানে দিলাম আমি একটি নাইট্রোজেন যুক্ত বেস। এখানে দিয়েছি আমি কি গুয়ানিন, তাহলে গুয়ানিনের সাথে অবশ্যই এখানে কি হবে একটি সাইটোসিন, এরা সর্বদা 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আমি যদি আরেকটি নিউক্লিওটাইড রাখি, এখানে দিলাম ফসফেট, এখানে দিলাম 5 কার্বন যুক্ত শর্করা এবং এর সাথে আমি একটু দেব এখন নাইট্রোজেন বেস। এখানে যেহেতু আমি অ্যাডেনিন দিয়েছি অর্থাৎ একটা পিউরিন, তাহলে এখানে অবশ্যই হবে একটি কি পাইরিমিডিন, অর্থাৎ পাইরিমিডিন অ্যাডেনিনের সাথে যাবে কে থাইমিন। এখন এই অ্যাডেনিন এবং থাইমিন এর সর্বদাই হাইড্রোজেনের দুইটা বন্ধন দ্বারা যুক্ত হবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে এই পাশে একটা নিউক্লিওটাইড রয়েছে এবং এই পাশে একটা নিউক্লিওটাইডের সংযুক্তি রয়েছে, অর্থাৎ ডিএনএ এর দুই পাশের যে ভিত্তি, সেই ভিত্তিগুলা কি দিয়ে তৈরি একটু খেয়াল করে দেখো তো। ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার। ঠিক তেমনি ভাবে এই পাশে যে গঠনটা রয়েছে, বাইরের যে ভিত্তিটা রয়েছে, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট। এবার যেটা হচ্ছে যে বাইরের যে দুইটা ভিত্তি, এই ভিত্তি দুইটা হচ্ছে আমার ফসফেট এবং সুগার দিয়ে গঠিত হয়েছে। এবার মই, এটা দেখতে কার মতো? একটা মইয়ের মতো। ডিএনএ যে গঠন সেটা দেখতে একটা মইয়ের মতো। মইয়ের ভিত্তি দুইটা ফসফেট এবং সুগার দ্বারা গঠিত হয়েছে এবং প্রতিটা ধাপ, সিঁড়ির যে প্রতিটা ধাপ রয়েছে এবং মইয়ের যে প্রতিটা ধাপ রয়েছে, এই ধাপগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। অ্যাডেনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, থাইমিনের সাথে অ্যাডেনিন। এই হচ্ছে আমার ডিএনএ গঠন, অর্থাৎ দুই পাশের যে ভিত্তি সেগুলো হচ্ছে ফসফেট এবং সুগার দিয়ে গঠিত এবং মইয়ের যে প্রতিটা ধাপ, এই ধাপগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার দিয়ে গঠিত। তাহলে এটা যেহেতু এইভাবে এসেছে, অর্থাৎ গঠনটা যেহেতু এইভাবে হয়েছে, তাহলে এই পাশের গঠনটা অবশ্যই কি বিপরীত ভাবে হয়ে থাকবে, অর্থাৎ এটা হবে এই দিক থেকে এই দিকে। এখন কথা হচ্ছে যে এই যে 5 কার্বন যুক্ত শর্করা, এই 5 কার্বন যুক্ত শর্করা বা পেন্টোজ সুগার, এই সুগারের সাথে যে অ্যাডেনিন যুক্ত হচ্ছে, কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে অবশ্যই বুঝতে পারবো। 5 কার্বন যুক্ত যেহেতু শর্করা, সেহেতু আমরা একটু খেয়াল করে যদি দেখি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন এবং এই 4 নম্বর কার্বনের সাথে এইখানে আরেকটা থাকবে 5 নম্বর কার্বন। এবং এই যে ফসফেট, এই ফসফেটটা যুক্ত হবে সব সময় 5 নম্বর কার্বনের সাথে, অর্থাৎ এখানে একটা দিলাম আমি ফসফেট। এবং এই যে নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটা কয় নম্বর কার্বনের সাথে যুক্ত হবে? এটা সব সময় 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে এই যে এটা একটা নিউক্লিওটাইড, এখন এই নিউক্লিওটাইডের সাথে আরেকটা যে নিউক্লিওটাইড যুক্ত হবে, এখন কথা হচ্ছে যে কয় নম্বর কার্বনের সাথে যুক্ত হবে? এটা অবশ্যই 3 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন, এই দুইটার মধ্যে বন্ধন হবে। আমরা যদি আরেকটা পলি নিউক্লিওটাইড রাখি তাহলে কি দেখতে পাই দেখি একটু। এটা 1 নম্বর কার্বন, সরি এটা অক্সিজেন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর এবং এই 4 এর সাথে যুক্ত হবে আরেকটি কার্বন। এবং কার্বনের সাথে 5 নম্বর কার্বনের সাথে যেহেতু একটি ফসফেট যুক্ত হয়, সেহেতু এখানে হবে একটি ফসফেট যুক্ত হবে। কয় নম্বর কার্বনের সাথে? 5 নম্বর কার্বনের সাথে একটি ফসফেট যুক্ত হলো এবং এখানে যে 3 নম্বর আছে, এই 5 এবং 3 এই দুইটার মধ্যে কি হবে? ফসফেট যুক্ত হবে। এবার যেহেতু কার্বনের 1 নম্বর কার্বনের
সাথে আমার নাইট্রোজেনযুক্ত বেস যুক্ত হয়, সেহেতু এখানে যদি অ্যাডেনিন দিই তাহলে এখানে আমি দিলাম থাইমিন। এখন কথা হচ্ছে যে এই যে নিউক্লিওটাইড অর্থাৎ পলিনিউক্লিওটাইড যে সুতাটা রয়েছে, এই নিউক্লিওটাইড গুলো কোন দিক থেকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 5 নম্বর কার্বন থেকে 3 নম্বর, 5 নম্বর কার্বন থেকে 3 নম্বর, অর্থাৎ এই দিক থেকে আমার এই দিকে বৃদ্ধি পাচ্ছে, এই দিক থেকে এই দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা যদি হয় আমার 5 প্রাইম প্রান্ত, তাহলে এটা অবশ্যই 3 প্রাইম প্রান্ত। কেন? কারণ এই যে পলিনিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে 5 নম্বর কার্বন থেকে 3 নম্বরের দিকে, 5 নম্বর কার্বন থেকে 3 নম্বরের দিকে, এইভাবে যত আমি নিউক্লিওটাইড যুক্ত করব সবগুলোই 5 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের সাথে আস্তে আস্তে যুক্ত হতে থাকবে। এখন যেহেতু পলিনিউক্লিওটাইড গুলো বিপরীতভাবে অবস্থান করে, সেহেতু এই পাশে যদি আমি আরেকটা নিউক্লিওটাইড আঁকি তাহলে কি দেখতে পাই একটু খেয়াল করি। এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন এবং এই 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে একটি 5 নম্বর কার্বন এবং এই 5 নম্বর কার্বনের সাথে সর্বদা যুক্ত হয় একটি ফসফেট। এখন এই যে কার্বন 1 নম্বর কার্বন, এটার সাথে কি যুক্ত হবে? একটা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হিসেবে আমি এখানে কি নিয়েছি? থাইমিন, অর্থাৎ থাইমিন হচ্ছে একটা পাইরিমিডিন। তাহলে একটির পাইরিমিডিন অন্যটির পিউরিনের সাথে যুক্ত হবে, অর্থাৎ এখানে যদি থাইমিন থাকে তাহলে এখানে হবে কি? অ্যাডেনিন, এবং এরা সর্বদাই হাইড্রোজেনের 2টা বন্ধন দ্বারা যুক্ত হবে। আমি যদি এই নিউক্লিওটাইডের সাথে আরেকটি নিউক্লিওটাইড যুক্ত করি তাহলে কি কি হয় একটু দেখি তো। এ হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনের সাথে কি যুক্ত হবে? আরেকটি 5 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের সাথে কি যুক্ত হবে? একটি ফসফেট। এবং এই যে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের সাথে কি যুক্ত হবে? একটা নাইট্রোজেন বেস। আমরা এখানে নাইট্রোজেন বেস হিসেবে কাকে নিয়েছি? অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিনের সাথে যে অ্যাডেনিন যেটা একটা পিউরিন, তাহলে এই পিউরিনের সাথে একটি কি যুক্ত হবে? পাইরিমিডিন যুক্ত হবে। পাইরিমিডিন হিসেবে আমরা এখানে নিব কাকে? থাইমিন। তাহলে অ্যাডেনিন এবং থাইমিন সর্বদাই হাইড্রোজেনের 2টা বন্ধন দ্বারা যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে এই যে ফসফেট, এই ফসফেটটা যুক্ত হচ্ছে দেখো 5 নম্বর কার্বনের সাথে, 5 নম্বর কার্বনের সাথে 5 থেকে 3 এর দিকে, 5 থেকে 3 এর দিকে। তাহলে এই যে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই নিউক্লিওটাইডে যুক্ত হচ্ছে কোন দিকে? অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে আমার নিউক্লিওটাইডের একটা সূত্রক যদি 5 প্রাইম প্রান্ত হয়, অন্যটি হবে 3 প্রাইম প্রান্ত, এবং আরেকটি নিউক্লিওটাইড তাহলে বিপরীতভাবে যদি অবস্থান করে তাহলে এটা হবে 5 প্রাইম প্রান্ত এবং এটা হবে 3 প্রাইম প্রান্ত। তাহলে আমি সহজে বলতে পারি যে আমার নিউক্লিওটাইডের একটা সূত্রক যদি 5 প্রাইম প্রান্ত হয় তাহলে সেই সূত্রকের অপর প্রান্ত অবশ্যই 3 প্রাইম প্রান্ত, এবং আরেকটি সূত্রকের বিপরীতভাবে যদি অবস্থান করে, এটা যদি 5 প্রাইম প্রান্ত হয় এটা অবশ্যই 3 প্রাইম প্রান্ত। তাহলে একটা সূত্রকের যদি একদিক 3 প্রাইম প্রান্ত হয় তাহলে অপর দিক অবশ্যই কত হবে? 5 প্রাইম প্রান্ত। এই হচ্ছে আমার ডিএনএ এর গঠন, যা খুবই সহজ এবং সহজভাবে যদি বুঝো তাহলে খুবই সহজ। এখন এই যে ডিএনএ যে প্যাচ, এইখান থেকে এইটুকু হচ্ছে আমার এক প্যাচ। এখন এই এক প্যাচ বা একটি ঘূর্ণনের দৈর্ঘ্য কতটুকু হতে পারে? এই দৈর্ঘ্যটা হবে 34 অ্যাংস্ট্রম। এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রম সমান কি? 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার।
অ্যাংস্ট্রম এটা হচ্ছে একটা পরিমাপের একক। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। এবং এই যে ডিএনএ, এই ডিএনএ যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এর দৈর্ঘ্য কতটুকু হতে পারে? 20 অ্যাংস্ট্রম। এখন প্রশ্ন হচ্ছে যে একটি ডিএনএ, এই ডিএনএটা কত বড় হতে পারে? ডিএনএটা নির্ভর করবে ক্রোমোজোমের উপরে। ক্রোমোজোম যদি বড় হয় ডিএনএ পরিমাপটাও হবে বড়, এবং ক্রোমোজোম যদি ছোট হয় তাহলে ডিএনএ এর মাপটাও হবে ছোট। এই হচ্ছে আমার ডিএনএ এর গঠন। এই ডিএনএ এর গঠনটি তোমরা আশা করি সবাই বুঝেছো এবং বুঝতে পেরেছো। এই বলেই আমি আজকে জীববিজ্ঞানের আমার দ্বিতীয় ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।